সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ, 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। আমি তোমাকে ছাড়ব না, সোহেল তাজকে শেখ হাসিনা। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 2 নেতাকে কুপিয়ে জখম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিল আওয়ামী লীগ। নেতাকর্মী ও সমর্থকদের জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, দলীয় নেতাকর্মীদের প্রথম কাজ তৃণমূলের পাশে দাঁড়ানো। তথ্যের জন্য আওয়ামী লীগের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার উস্কানি বা প্ররোচনার ফাঁদে পা দেবেন না। সারা দেশে জুলাই মাসের শেষ থেকে আগস্টের শুরু থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর যত হামলা হয়েছে, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ড হয়েছে, সেগুলোর ছবি এবং ভিডিও টুইটার, ফেসবুক, ইউটিউবে প্রচার করুন। দেশবাসীকে জানাতে হবে কি নির্যাতন হয়েছে গত 1.5 মাসে আওয়ামী লীগের উপর। জনগণের আস্থা অর্জন করার লক্ষ্যে কোনো ধরনের উস্কানিমূলক পোস্ট বা ভুয়া বার্তায় বিভ্রান্ত না হতে বলা হয়েছে। নির্দেশনে আরো বলা হয়, প্রতি মহানগর, জেলা, উপজেলা, ইউনিয়ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটে যে ক্ষতি হয়েছে তা দেশের মানুষকে জানান এবং বর্তমানে যারা দেশ চালাচ্ছে তাদের কাছেও আমরা দাবি জানাবো, সকল হামলা, নির্যাতন, ভাঙচুর, লুটপাটের বিচার করতে হবে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভুইয়া। তিনি বলেন, তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। আজকে আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করা হতে পারে। সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। অন্যদিকে একই রাতে বরিশাল 2 আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহে আলম তালুকদারকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর আগে শনিবার রাত 8:30টার দিকে তালুকদারকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ। পরে কোটা আন্দোলন চলাকালে গত 19 জুলাই নিহত শিক্ষার্থী নাইম রহমান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তালুকদারকেও রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপপরিদর্শক রাজু আহমেদ। আমি তোমাকে ছাড়ব না, সোহেল তাজকে শেখ হাসিনা। দায়িত্ব নেওয়ার 5 মাস পরেই 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন সাবেক এই সংসদ সদস্য। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে, দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতিতে না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকেই বাধা দিয়েছিল। প্রথম টার্মে যখন নির্বাচিত হই সেবার আমার দল মাত্র 58টা আসন পায়। বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। আন্দোলনে, মিটিং, মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়, মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না।
একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপরও পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্র চলে যাই। পরে সেখান থেকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোন আলাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু শেখ হাসিনা বলেন, না, তোমাকে থাকতে হবে, তোমার কি লাগবে? দলের পদ যুগ্ম সম্পাদক, কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম, এটার মানে কি? প্রধানমন্ত্রীকে আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে, আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশে আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করত। ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। পদত্যাগের পর আর কখনো শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিনা জানতে চাইলে সোহেল তাজ বলেন, আমি ৩ দফা নিয়ে একটা আন্দোলন করেছি। ৩রা নভেম্বর জাতীয় ৪ নেতার হত্যার বিচারের দাবিতে, যে বিচার আমরা আজও পাইনি। আমি দাবি করেছিলাম জাতীয় ৪ নেতার হত্যার দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হোক। আমি কি খুব বেশি চেয়েছিলাম? তিনি বলেন, শেষবার শেখ হাসিনার সঙ্গে দেখা হয়েছে ২০২৩ সালের ৩রা নভেম্বর। আমি গণভবনের সামনে অবস্থান নিয়েছিলাম সেদিন। শেখ হাসিনা রাত ১২টার দিকে আমাকে ভেতরে ডেকে নেন। সেখানে তার সঙ্গে আবার অনেক তর্ক হয়। ওই রাতে তিনি জাতীয় ৪ নেতা সম্পর্কে অনেক অপ্রীতিকর কথা বলেছেন। সেগুলো আমি বলতে চাই না। যা শুনে আশ্চর্য হয়েছিলাম, অনেক আঘাত পেয়েছিলাম। তার কাছ থেকে জাতীয় ৪ নেতা সম্পর্কে এমন মন্তব্য আশা করিনি। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার কালুপুর পাগলা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন শিবগঞ্জ পৌর এলাকার চক দৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দীপু ও একই এলাকার হাউস আলীর ছেলে সুবেল। দীপু পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি ও সুবেল একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি। নাহিদ আসিফদের ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত। গণতান্ত্রিক ছাত্র শক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন। নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। শনিবার গণতান্ত্রিক ছাত্র শক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই গণতান্ত্রিক ছাত্র শক্তির সব স্তরের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এর সঙ্গে একীভূত হয়ে যান। এ আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্র শক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমাদের কোনো ধরনের প্রেস রিলিজ দেয়নি। আমাদের ২ জন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তা নিয়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে গণতান্ত্রিক ছাত্র শক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রম স্থগিত করা হবে। এরই মধ্যে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, মূলত আগামীতে ছাত্র রাজনীতির প্যাটার্ন কি হবে তার উপরেই গণতান্ত্রিক ছাত্র শক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন তারাই এই সিদ্ধান্ত নেবেন।